আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো পাওয়ার ট্রানজিশন থিওরি সম্পর্কে। পাওয়ার ট্রানজিশন থিওরি বলার আগে আজকে আমরা ছোট একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন একটা রাজ্য আছে, সেই রাজ্যে যে রাজা, সে কিছু নিয়ম কানুন তৈরি করেছে তার সুবিধা মতো। সেই নিয়ম অনুসারে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত যত রকমের রাজ্য ব্যবস্থা চালানোর জন্য যা যা দরকার সবকিছুর জন্য তার নিয়ম ব্যবস্থা আছে এবং সেই অর্ডারেই সবকিছু চলতেছে। তো একদিন দেখা গেল পাশের রাজ্যের যে যুবরাজ, সে ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠতেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যুবরাজ কি এই আগের যে রাজা, বিদ্যমান যে আগে যে রাজা ছিল, সেই রাজার শাসন ব্যবস্থা মেনে নিবে, তার নিয়ম কানুন মেনে নিবে, নাকি সে তাকে চ্যালেঞ্জ করে ওই রাজ্য দখল করার চেষ্টা করবে? এই জায়গায় হচ্ছে আমাদের এই পাওয়ার ট্রানজিশন থিওরির মূল মূল কথা। সেক্ষেত্রে কি যুদ্ধ অনিবার্য হয়ে যাবে? এই রাইজিং রাইজিং যে উদীয়মান যে রাজ্য, তার সাথে আগে যে বিদ্যমান যে রাজ্য ছিল তার সাথে এই দুই রাজা যুবরাজের মধ্যে কি যুদ্ধ শুরু হবে, নাকি মেনে নিবে? এই প্রশ্নের উত্তর খুঁজে হচ্ছে এই পাওয়ার ট্রানজিশন থিওরি। তো এই থিওরিটা বুঝতে গেলে আমাদেরকে একটা পিরামিড বা একটা হায়ারার্কির সাথে পরিচিত হতে হবে। সেখানে যদি আমরা একটু দেখি যে এই হায়ারার্কিতে কতগুলা স্তর আছে, স্তর স্তর বিন্যাস আছে। সেখানে যদি আমরা দেখি, প্রথমে উপরের দিকে থাকে হচ্ছে ডমিন্যান্ট পাওয়ার, বা এটাকে আমরা বলতেছি হচ্ছে বিদ্যমান পরাশক্তি। এই বিদ্যমান পরাশক্তি হচ্ছে কি ইকোনমিক অর্ডার তৈরি করে, আন্তর্জাতিক যত নিয়ম কানুন আছে, লজ আছে, বাণিজ্য নীতি তৈরি করে। তারপর হচ্ছে তার মুদ্রা ব্যবস্থা কেমন হবে সেটা সে ঠিক করে দেয়, কিভাবে বাণিজ্য চলবে, কোন দেশ কার সাথে কিরকম সম্পর্ক তৈরি করবে, তার মিত্ররা তার সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করবে, সমস্ত কিছু সে ঠিক করে দেয়। কে? এই ডমিনেন্ট পাওয়ার। মানে সে হচ্ছে সবাইকে চালাচ্ছে। এর নিচের দিকে থাকে এই ডমিনেন্ট, এটা হচ্ছে ডমিনেন্ট পাওয়ার। এই ডমিনেন্ট পাওয়ারের নিচের দিকে এই অংশটাতে থাকে হচ্ছে গ্রেট পাওয়ার। গ্রেট পাওয়ার, গ্রেট পাওয়ার দ্বারা তারা কিন্তু এই ডমিনেন্ট পাওয়ারের কাছাকাছি বা সমকক্ষ হওয়ার কিন্তু তাদের কি আছে, সামর্থ্য আছে। কিন্তু অনেক সময় তারা যায় অথবা যায় না। এই গ্রেট পাওয়ার থেকেই কিন্তু ওই তাকে মানে ডমিনেন্ট পাওয়ারকে চ্যালেঞ্জ জানানোর মতো যে রাইজিং পাওয়ারটা, সেটা কিন্তু এই গ্রেট পাওয়ার থেকেই আসতে পারে। তো কারা ডমিনেন্ট পাওয়ার, কারা গ্রেট পাওয়ার, কোন কোন স্টেট, কোন কোন দেশ, এটা আমি পরে বলতেছি, আগে আমরা স্তরটা দেখি। তাহলে আমাদের প্রথমে একদম উপরে থাকে হচ্ছে ডমিনেন্ট পাওয়ার, তারপরে হচ্ছে গ্রেট পাওয়ার, গ্রেট পাওয়ারের পরে হচ্ছে মিডল পাওয়ার, মধ্যম শক্তি, মিডল পাওয়ারের একদম নিচে হচ্ছে স্মল পাওয়ার। এই জিনিসটুকু বুঝলে আমাদের জন্য এই পাওয়ার ট্রানজিশন থিওরি বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা যদি এই যে আমরা যে মানে হায়ারার্কিটা করলাম, এটা হচ্ছে যে ক্ষমতার স্তর বিন্যাস, ক্ষমতার স্তর বিন্যাস, স্তর বিন্যাস। আচ্ছা, এটা গেল একটা। আর একটা অংশ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি একটা দাগ দিয়েছি এবং এখানে মার্ক করার অংশ, মানে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা এবং কালো অংশ আছে। এই সাদা এবং কালো অংশ হচ্ছে, এই সাদা অংশ হচ্ছে ডিসস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড স্টেট। আর এই অংশটা, এই কালো অংশটা হচ্ছে স্যাটিসফাইড, স্যাটিসফাইড স্টেট। এটা আরো অন্য নাম আছে, সেটা পরে বলতেছি। এই স্যাটিসফাইড যারা, তারা হচ্ছে এই ডমিনেন্ট পাওয়ার যে নিয়ম কানুন তৈরি করেছে, মানে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে সন্তুষ্ট তারা, সেখান থেকে তারা সুবিধা ভোগ করতেছে। সুবিধাভোগী সেই স্টেট যারা, সন্তুষ্ট স্টেট যারা, তাদেরকে আমরা বলতেছি এই অংশ। মানে এই অংশটা হচ্ছে এই যে এই পাওয়ারের মধ্যে এরা হচ্ছে বিদ্যমান যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো কোশ্চেন নেই, তারা কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিছু জানাবে না। এর বিপরীতে আছে হচ্ছে এই সাদা অংশে যারা আছে, তারা হচ্ছে কি ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট।
তারা হচ্ছে যে বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, বাণিজ্য নীতি, নিয়ম কানুন, এই বিষয়ে তারা সন্তুষ্ট না, তারা পরিবর্তন চায়। হ্যাঁ, এদের আর একটা নাম হচ্ছে, যেটা তারা পরিবর্তন চায়, এদের আর একটা নাম হচ্ছে রিভিশনিস্ট স্টেট। পরিবর্তন প্রত্যাশী, পরিবর্তনকামী। আর এই স্যাটিসফাইড স্টেটদেরকে, যারা এই বর্তমান বিদ্যমান ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, বিশ্ব ব্যবস্থায় সন্তুষ্ট, ওয়ার্ল্ড অর্ডারে সন্তুষ্ট, এদের একটা নাম হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস কু। এই স্ট্যাটাস কু স্টেট, স্যাটিসফাইড স্টেটস একই, আর এখানে ডিসস্যাটিসফাইড এবং হচ্ছে রিভিশনিস্ট স্টেট। আমরা বলতেছিলাম যে এই স্তর বিন্যাসটা বলে, প্রথমে উপরে হচ্ছে ডমিন্যান্ট, তারপরে হচ্ছে গ্রেট, তারপর হচ্ছে মিডল, তারপর হচ্ছে স্মল পাওয়ার। এখন আমাদের যে পাওয়ার ট্রানজিশন থিওরির যে মূল বক্তব্য, যেটা পাওয়ার ট্রানজিশন থিওরি, সেখানে আমরা যেটা বলতেছিলাম যে এই ডমিনেন্ট পাওয়ারের সাথে এই গ্রেট পাওয়ার থেকে একটা পাওয়ার উঠে আসবে। ডমিনেন্ট পাওয়ারের সাথে কি করবে, আর একটা রাইজিং পাওয়ার আসবে, যেটা এই ডমিনেন্ট পাওয়ারকে কি করতেছে, চ্যালেঞ্জ জানাচ্ছে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তার সমকক্ষ হওয়ার চেষ্টা করতেছে, বা তার যে অর্থনীতি, মুদ্রানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, সবকিছুতে ইন্টারন্যাশনাল যতগুলো লজ আছে, এই সমস্ত বিষয়ে সে হচ্ছে প্রশ্ন করতেছে, তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তি, সবকিছুতে। তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, বর্তমান বিশ্ব ব্যবস্থায় আহ, আমাদের হচ্ছে ইউএসএ আর হচ্ছে চায়না। চায়নাকে আমরা হচ্ছে রাইজিং পাওয়ার হিসেবে ধরতে পারি, আর ইউএসএ কে আমরা দেখতে পারি হচ্ছে ডমিনেন্ট পাওয়ার হিসেবে। তো এখন এই ইউএসএ এবং চায়নার মধ্যে সরাসরি যুদ্ধ হচ্ছে না, বাট বাণিজ্য যুদ্ধ হচ্ছে, ট্রেড ওয়ার হচ্ছে। তো এবং হচ্ছে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তিগত দিক দিয়েও কিন্তু তাদের সাথে কিন্তু বোঝাপড়া হচ্ছে। হ্যাঁ, তো এটা বোঝার জন্য এই পাওয়ার ট্রানজিশন থিওরিটা জরুরি। এখন চায়নার সাথে কি ইউএস এর যুদ্ধ সরাসরি কি ওরকম কোনো কলিশন হচ্ছে, যুদ্ধ হচ্ছে? হচ্ছে না, কিন্তু স্থিতি অবস্থাও কিন্তু নাই, স্থিতি অবস্থাও কিন্তু নাই। তা আমরা যে একটু পিছনের দিকে তাকাই, যে এরকম আগে কোনো স্টেট ছিল কিনা, আগে কোনো স্টেট ছিল, এটা তো আমরা বর্তমানে কথা বলতেছি, আগে কোনো স্টেট, এরকম কোনো স্টেট ছিল কিনা যে যাদেরকে আমরা এই উদাহরণের মধ্যে ফেলতে পারি। আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর যদি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে তাকাই, সেই সময় আমরা দেখব যে দুইটা দুইটা শক্তিকে, আমরা ডমিনেন্ট, ওই সময় ডমিনেন্ট শক্তি কে ছিল, বিদ্যমান শক্তি কে ছিল, হেজিমন কে ছিল, ডমিনেন্ট পাওয়ার কে ছিল? তখন ছিল হচ্ছে ইউকে, মানে ব্রিটেন। ব্রিটেন ছিল। আর তাকে চ্যালেঞ্জ জানানোর মতো রাইজিং পাওয়ার ছিল হচ্ছে জার্মানি। মূলত এই দুই শক্তির এই আম, যুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতেই কিন্তু হচ্ছে, প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতেই কিন্তু হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি স্টার্ট করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি শুরু করে। জার্মানি তখন ওই বিশ্ব ব্যবস্থাকে মেনে নিচ্ছিল না, যদিও সেই সময় অলরেডি আর একটা প্লেয়ার চলে আসছে, ইউএসএ। ইউকের সাথে ইউএসএ চলে আসছে। তা আমরা বিশ্বযুদ্ধের কাহিনীতে না যাই, বাট এইটুকু বলি যে ডমিনেন্ট পাওয়ারকে চ্যালেঞ্জ করার মতো আরেকটা রাইজিং পাওয়ারের যখন উত্থান হয়, তখন হচ্ছে বিশ্ব ব্যবস্থার জন্য সেটা হচ্ছে কি একটা অস্থিতিশীল অবস্থা, পিসফুল কন্ডিশনটা কি তখন কিন্তু ডিসরাপ্ট হয়ে যাবে, তখন আর থাকবে না। বিশ্ব ব্যবস্থার জন্য তখন একটা খুবই আশঙ্কাজনক অবস্থা তখন তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন ডমিনেন্ট পাওয়ার হয়ে গেল হচ্ছে ইউএসএ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডমিনেন্ট পাওয়ারে কে চলে আসলো, ইউএসএ। এই ইউএসএ যে ইউকে থেকে বা ব্রিটেন থেকে যে ক্ষমতাটা পেয়ে গেল, সেটা কিন্তু আবার পিসফুল ট্রানজিশন ছিল। সেখানে কিন্তু ব্রিটিশরা কিন্তু ইউএসএ এর সাথে এই ক্ষমতার দ্বন্দ্বে কিন্তু মারামারি করে না, তারা অটোমেটিক ছেড়ে দিছে, এবং সেখানে কিন্তু ইউএসএ এটা কিন্তু টেক ওভার করছে।
তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই রাইজিং পাওয়ার হিসেবে কে চলে আসলো আপনারা সবাই জানেন। রাইজিং পাওয়ার হিসেবে চলে আসলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যাকে আমরা বর্তমানে রাশিয়া নামে চিনি। এই রাশিয়া ফেডারেশন এবং তার সাথে অন্যান্য যে দেশগুলো ছিল সেই দেশগুলো ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নের সাথে যে এই আহ, এটা হচ্ছে রাইজিং রাইজিং পাওয়ার সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের সাথে যে ডমিনেন্ট পাওয়ার ইউএসএ যে কনফ্লিক্ট, সেটাকে আমরা জানি হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ নামে আমরা চিনি। তো 1990 91-তে যখন এই সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল, পতন হয়ে যাওয়ার পরে হচ্ছে এই এখন বর্তমানে যে চায়না দেখতেছি, এই চায়না হচ্ছে এখন রাইজিং পাওয়ার। আর তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, মানে যাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সেই ডমিনেন্ট পাওয়ার হচ্ছে ইউএসএ। তাহলে আমাদের আজকের ক্লাসের যদি মূল যে জিনিসটা বলি, মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে যখন একটা রাইজিং পাওয়ার আর হচ্ছে ডমিনেন্ট পাওয়ারের সাথে এই পাওয়ার গ্যাপটা কমে আসবে, পাওয়ার গ্যাপ কমে এসে তাদের সক্ষমতা যখন কাছাকাছি পর্যায়ে চলে আসবে বা সমান পর্যায়ে চলে আসবে, তখনই হচ্ছে যে একটা হ্যাজিমনিক ওয়ার, এই হেজমনিক ওয়ার একটা স্টেট তৈরি হবে, মানে যুদ্ধ অবস্থা একটা তৈরি হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই গ্রেট পাওয়ারের মধ্যে কারা কারা ছিল, ডমিনেন্ট পাওয়ারের পরে গ্রেট পাওয়ারের মধ্যে কারা কারা ছিল? গ্রেট পাওয়ারের মধ্যে ছিল হচ্ছে ইউকে, তারপরে রাশিয়া, এরপরে ফ্রান্স, তারপরে জার্মানি, জাপান, এরা, চায়না, চায়না, এরা হচ্ছে গ্রেট পাওয়ার। এই গ্রেট পাওয়ার থেকে কিন্তু হচ্ছে এই ডমিনেন্ট পাওয়ারের সাথে এই আহ, মানে চ্যালেঞ্জ জানানোর মতো রাইজিং পাওয়ারের উদ্ভবটা কিন্তু কোত্থেকে হয়? এই গ্রেট পাওয়ার থেকে হয়। গ্রেট পাওয়ারের মাঝামাঝিতে, গ্রেট পাওয়ারের নিচে, গ্রেট পাওয়ারের নিচে এই মাঝামাঝিতে আছে হচ্ছে কারা? মিডল পাওয়ার। এই মিডল পাওয়ার কারা? মিডল পাওয়াররা হচ্ছে বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলতে পারবে বা ওরকম চ্যালেঞ্জ জানাইতে পারবে ডমিনেন্ট পাওয়ারকে, ওই রকম না, বাট তারা আঞ্চলিক পরাশক্তি। তারা হচ্ছে কি আঞ্চলিক পরাশক্তি, রিজনাল হেজিমন অর পাওয়ার। যেমন আমাদের সাউথ সাউথ এশিয়াতে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কে আছে? এখানে আছে হচ্ছে ইন্ডিয়া। মিডল ইস্টে আছে, মিডল ইস্টে আছে হচ্ছে সৌদি আরবিয়া, সৌদি আরব হচ্ছে ইরান। তারপরে আছে হচ্ছে আহ আফ্রিকাতে আছে সাউথ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা আছে। এরপরে আমরা যদি সাউথ আমেরিকার দিকে তাকাই, সেখানে আছে হচ্ছে ব্রাজিল। তাহলে এরা হচ্ছে মিডল পাওয়ার, তারা হচ্ছে আঞ্চলিক পরাশক্তি, সেখানে তারা ওই আঞ্চলিক যে রাজনীতি সেই জায়গাগুলা তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে। আর স্মল পাওয়ার হচ্ছে যে এরাই সবচেয়ে সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ, যেমন বাংলাদেশ, তারপরে নেপাল, কেপ ভার্দে, গাম্বিয়া, ভুটান, ধরেন স্যান মেরিনো, হুম, এই দেশগুলো, এরা হচ্ছে স্মল পাওয়ার। এরা কোনো কোনো সময় জলবায়ু পরিবর্তন বা জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য হওয়া, বিভিন্ন ধরনের ক্লাইমেট গ্রুপ আছে, বিভিন্ন ধরনের বাণিজ্য সংস্থা আছে, এই সমস্ত সংস্থার হচ্ছে তারা প্রতিনিধি হিসেবে থাকে বা পরিচালনায় থাকে তারা। তাহলে আমরা মনে করি যে আমাদের ক্লাসের যে মূল যে বক্তব্য যেটা, সেটা আপনারা সবাই বুঝেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন, এবং পরবর্তীতে আমরা আরেকটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা হাজির হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।